তৃতীয় যে পর্যাবৃত্তিক ধর্মটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটি অনেকটা আয়নীকরণ শক্তির বিপরীতধর্মী, অর্থাৎ আয়নীকরণ শক্তিতে আমরা যেমন দেখেছিলাম একটি পরমাণু থেকে পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রন বা সবচেয়ে শিথিলভাবে অবস্থিত একটি ইলেকট্রনকে সরিয়ে দিতে যে শক্তি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে তার আয়নীকরণ শক্তি। আর এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো পরমাণুর বহিস্থ কক্ষপথে যদি একটি ইলেকট্রন যুক্ত করা হয়, অর্থাৎ আমি একটি পরমাণু নিলাম এবং এই পরমাণুর শেষ কক্ষপথে আমি যদি বাইরে থেকে একটি ইলেকট্রন যুক্ত করি, তাহলে শক্তির যে পরিমাণ পার্থক্য ঘটে সেটি হচ্ছে এর ইলেকট্রন আসক্তি। এবং এই প্রক্রিয়াটি যেহেতু আগের আয়নীকরণ শক্তি প্রক্রিয়ার বিপরীত, তাই শক্তির পার্থক্য হবে আগের প্রক্রিয়ার বিপরীত। অর্থাৎ আগে আমাদের যেখানে শক্তি দিতে হয়েছে ডেল্টা এইচ, আমরা যদি একটি রাসায়নিক বিক্রিয়া চিন্তা করি, এটাকে এম থেকে আমি যদি এম প্লাস ইলেকট্রন তৈরি করি, আমার এখানে ডেল্টা এইচ হবে পজিটিভ, কারণ আমার এখানে শক্তি দিতে হবে। এবং যেহেতু এটি আগেরটির বিপরীত প্রক্রিয়া, সেক্ষেত্রে সাধারণভাবে এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হবে নেগেটিভ। অর্থাৎ এম একটি যদি তড়িৎ নিরপেক্ষ পরমাণু থাকে এবং তার সাথে যদি আমি একটি ইলেকট্রন যুক্ত করতে চাই এবং সেটাকে যদি এম মাইনাস আয়নে পরিণত করি, তাহলে আমার ডেল্টা এইচ হবে সাধারণভাবে নেগেটিভ। সাধারণভাবে বলছি কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডেল্টা এইচ এর মান শূন্য বা কিছুটা পজিটিভ হতে পারে অনেক ক্ষেত্রে। সেটা আমরা শেষের দিকে আলোচনা করব কেন এরকম হয়। তো এই বৈশিষ্ট্যটিও একটি পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য, এবং আমরা যদি একটি পর্যায়ের ডান থেকে বামে যাই বা বাম থেকে ডানে যাই কিংবা একটি গ্রুপের উপর থেকে নিচে যাই, তাহলে এটা ক্রমান্বয়ে এর মানটি পরিবর্তিত হয়। তাহলে আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটি এখন ভালোভাবে একবার দেখে নিই। কোনো মৌলের এক মোল চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এক মোল ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এক মোল পরমাণুর জন্য হিসাব করব। তার মানে হচ্ছে আমি যদি 6.023 × 10⁻23টি পরমাণুকে 6.023 × 10⁻23 ইলেকট্রন যুক্ত করার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত করি, তাহলে যে পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হবে সাধারণভাবে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে যে পরিমাণ শক্তি দিতে হবে, সেটি হচ্ছে এই মৌলের ইলেকট্রন আসক্তি। এখন কেন একটা ইলেকট্রন আমরা শেষ কক্ষপথে যুক্ত করলে এখান থেকে শক্তি নির্গত হবে, সেটা আমরা বুঝতে পারি এদের তড়িৎ বিভব থেকে। আমরা যখন এর আগে স্থির তড়িৎ আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে আমি যদি একটা পজিটিভ আধান থেকে একটি নেগেটিভ আধানকে আমি দূরে সরিয়ে নিই, তাহলে তার মধ্যে কিছুটা তড়িৎ বিভব সৃষ্টি হয়, যেটি আবার আগের জায়গায় ফিরে আসলে সে একই পরিমাণ শক্তি সে নির্গত করতে পারে। এখানে একই রকম, আমি যখন একটি ইলেকট্রনকে এখান থেকে অপসারণ করব, তখন তাকে কিছুটা শক্তি দিতে হবে, এবং সে যেহেতু একটা ধনাত্মক চার্জ থেকে দূরে সরে যাচ্ছে, তাকে আকর্ষণের বিরুদ্ধে এই কাজটি করতে হচ্ছে, এবং ফলে তার মধ্যে সেই বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। কিন্তু আমি যখন সেই ইলেকট্রনটিকে আবার এই পরমাণুতে স্থাপন করব, তখন সেই তড়িৎ বিভবটিকে রিলিজ করে স্থিতিশীলতা অর্জন করবে, অর্থাৎ নিম্ন শক্তিতে গমন করবে, ফলে কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। তবে পরমাণুর যদি অনেক সময় দেখা যায় যে পরমাণুর কিছু জায়গায় ইলেকট্রন অলরেডি যথেষ্ট ঘনভাবে অবস্থান করে, এবং সেই ক্ষেত্রে তাকে আরেকটি ইলেকট্রনের মধ্যে স্থাপন করাটা কষ্টকর হয়ে যায়, কেননা এখানে আগে থেকে কিছু ইলেকট্রন আছে। যে ইলেকট্রনের বিকর্ষণ প্রভাব এই ধনাত্মক আধানের প্রভাবের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে অনেক সময় শক্তি প্রয়োগ করতে হতে পারে। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই আমরা যদি বাইরে থেকে একটি ইলেকট্রনকে পরমাণুতে স্থাপন করি, তাহলে সেই ক্ষেত্রে শক্তি নির্গত হবে। এখন পর্যায়ভিত্তিক সম্পর্কগুলো আমরা আলোচনা করি, এবং সেখান থেকে আমরা
বুঝতে পারবো যে আমরা যদি দেখি যে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই ইলেকট্রন আসক্তির মান বাড়ে, এবং একই পর্যায়ে যদি একই গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় ততই মৌলের ইলেকট্রন আসক্তি কমে। অর্থাৎ আমি যদি এটা যদি আমাদের পর্যায় সারণী হয়, তাহলে আমি বাম থেকে ডানে গেলে আসক্তি বাড়বে, আর উপর থেকে নিচে গেলে আসক্তি কমবে। আমরা এখন একটি পর্যায় সারণী দেখার মাধ্যমে বা পর্যায় সারণী বিশ্লেষণের মাধ্যমে দেখব যে কেন এই ঘটনা ঘটে, অর্থাৎ কেন আমরা বাম থেকে ডানে গেলে আসক্তি বাড়ে এবং উপর থেকে নিচে নামলে আসক্তি কমে। এই পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তি দেখানো হচ্ছে, এবং আমরা যদি এটাকে বিশ্লেষণ করি বা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে আমরা যদি একটি পর্যায়ের বাম থেকে ডানের দিকে যেতে থাকি তাহলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে। আর যদি একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতে থাকি তাহলে ইলেকট্রন আসক্তির মান সাধারণভাবে হ্রাস পেতে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে। মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তো কেন বাম থেকে ডানের দিকে গেলে একটি পর্যায়ের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে সেটা এভাবে ব্যাখ্যা করা যায়। যেহেতু আমরা একটি গ্রুপের একটি পর্যায়ের যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে তার কেন্দ্রের ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, একই সাথে তার পরমাণুর আকার হ্রাস পেতে থাকে। ফলে এই একটি পরমাণুর শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের আকর্ষণ পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে বাইরে থেকে একটি ইলেকট্রনকে একটি পরমাণুর শেষ কক্ষপথের দিকে স্থাপন করা বেশ সহজ হয়, এবং ক্রমান্বয়ে সে কারণে ইলেকট্রন আসক্তিও ধীরে ধীরে বাম থেকে ডানের দিকে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা যদি এখানে দেখি যে কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিত ব্যাপার স্যাপার আছে, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ইলেকট্রন আসক্তি নেই, বরঞ্চ এ যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তাকে কিছু শক্তি দিতে হবে, অর্থাৎ একে ইলেকট্রন গ্রহণে বাধ্য করতে হবে। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস, আমরা আয়নীকরণ শক্তির সময়ও এটা নিয়ে আলোচনা করেছিলাম, 2s2 2p1 2px1 2py1 2pz1, এবং আমরা বলেছিলাম যে নাইট্রোজেনের এই ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল, যেহেতু তারা অর্ধপূর্ণ অবস্থায় আছে পি অরবিটাল। কাজে তাকে যদি এই পি অরবিটাল একটি ইলেকট্রন দিতে হয় তাহলে তাকে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট করতে হবে, যে কারণে নাইট্রোজেন সহজে একটি ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তাই এখানে নাইট্রোজেনের ঋণাত্মক ইলেকট্রন আসক্তি দেখা যাচ্ছে। অপরদিকে সাধারণভাবে একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি কমতে থাকে, কেননা আমরা যদি একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতে থাকি তাহলে এক একটি নতুন শক্তি স্তর তৈরি হয়, এবং নতুন শক্তি স্তর তৈরি হওয়ার সাথে সাথে পরমাণুর কেন্দ্রের সাথে এদের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে একটি পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন স্থাপন করাটা অপেক্ষাকৃত কঠিন হয়, কেননা যেহেতু শেষ কক্ষপথের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রের, ফলে তাদের মধ্যে আকর্ষণ কমতে থাকে, ফলে ইলেকট্রনের প্রতি আসক্তিও কমে যায়। কিন্তু আমরা যদি এই গ্রুপ 7-এ দেখি তাহলে দেখা যাবে যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এর কারণ হচ্ছে ফ্লোরিন অণুটি খুবই ছোট এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s7, এবং এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে যা খুবই গাদাগাদি অবস্থায় থাকে, কেননা দ্বিতীয় শক্তি স্তরটি পরমাণু যথেষ্ট কাছে এবং এর আকৃতি যথেষ্টই ক্ষুদ্র, এবং এই 7টি ইলেকট্রনকে যেহেতু এখানে স্থান দিতে হয় তখন বাইরে থেকে ইলেকট্রন যখন আমরা এই শক্তি স্তরে প্রবেশ করানোর চেষ্টা করব তখন তাকে এই কেন্দ্রের আকর্ষণের চেয়ে বিকর্ষণ ইলেকট্রন, বাইরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর বিকর্ষণ বলও যথেষ্ট পরিমাণ ওভারকাম করতে হয়, যে কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে তুলনামূলকভাবে কম। কিন্তু এরপর আমরা যদি নিচের দিকে নামতে থাকি তাহলে আবার তারা সেই একই ক্রম ফলো করে। ফলে এবং আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখি তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই যে সবগুলো
ইলেকট্রন আসক্তি হচ্ছে ঋণাত্মক। এর একটি কারণ আছে, যেহেতু নিষ্ক্রিয় গ্যাসে শেষ কক্ষপথটি পূর্ণ থাকে, অষ্টক পূর্ণ থাকে, যা খুবই স্থিতিশীল, এবং তাকে যদি আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে হয় তাকে একটি নতুন শক্তি স্তরে সেটিকে স্থাপন করতে হবে, যা খুবই অস্থিতিশীল এবং তা পরমাণুর কেন্দ্র থেকে অনেক দূরে থাকবে, এবং এই কাজটি করার জন্য তার কোনো আসক্তি থাকবে না। সেই কারণে তাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এই কাজটি করতে হবে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটি মৌলেরই ইলেকট্রন আসক্তি ঋণাত্মক। এখন আমরা এতক্ষণ যেই ইলেকট্রন আসক্তি আলোচনা করলাম সেটি হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি, অর্থাৎ একটি নিরপেক্ষ পরমাণুকে যদি আমরা একটি ইলেকট্রন দিতে চাই তাহলে সেটি একটি একক ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং এই ক্ষেত্রে তার ইলেকট্রন আসক্তি হবে প্রথম ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি, এক একটি করে ইলেকট্রন পরিবর্তনের জন্য। একইভাবে আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও আমরা প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এভাবে এদেরকে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন আমি যদি একটি একক ঋণাত্মক আধানকে যদি আরও একটি ইলেকট্রন এর মধ্যে স্থাপন করি তাহলে M2 মাইনাস আয়ন তৈরি হবে, যেই ক্ষেত্রে শক্তির পরিবর্তন হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আমি যদি আরেকটি ইলেকট্রন এখানে স্থাপন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে হবে শক্তির পরিবর্তন হবে তৃতীয় ইলেকট্রন আসক্তি, এবং এভাবে চলতে থাকবে। কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম ইলেকট্রন আসক্তি যদিও পজিটিভ হয়, অর্থাৎ এখান থেকে যদি নেগেটিভ হয় অর্থাৎ শক্তি উৎপন্ন হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সবগুলোই নেগেটিভ হবে। এর কারণ হচ্ছে আমরা যখন একটি ইলেকট্রন এখানে স্থাপন করে ফেলবো তখন তার বাইরের কক্ষপথে ঋণাত্মক চার্জের পরিমাণ যে পরিমাণ বেড়ে যাবে, সে আরেকটি ইলেকট্রনকে তা দিয়ে যথেষ্ট পরিমাণ বিকর্ষণ করবে, যার ফলে সে আরেকটি ইলেকট্রন এখানে গ্রহণ করতে চাইবে না। যেমন আমি যদি একটি এখানে চিন্তা করি, অক্সিজেনের কথাই চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 6। এখন আমি যদি একটি ইলেকট্রনকে বাইরে থেকে অক্সিজেনের পরমাণুতে স্থাপন করতে চাই, অর্থাৎ O প্লাস ইলেকট্রন O মাইনাস, তাহলে সে বেশ খানিকটা শক্তি রিলিজ করবে, শক্তি ত্যাগ করবে, সেটি হচ্ছে 141 কিলোজুল পার মোল, অর্থাৎ এর প্রথম ইলেকট্রন আসক্তি হচ্ছে 141 কিলোজুল পার মোল। কিন্তু আমি মনে করলাম একটি ইলেকট্রন আমি স্থাপন করেছি, এখন আমি যদি দ্বিতীয় ইলেকট্রনটিকে এখানে স্থাপন করতে চাই তাহলে তার শক্তি তো রিলিজ হবেই না, উল্টো তাকে শক্তি দিতে হবে 780 অর্থাৎ 780 কিলোজুল পার মোল। এর কারণ হচ্ছে আমি যখন এখানে একটি ইলেকট্রন স্থাপন করব তখন তার শেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাবে, যা আরেকটি ইলেকট্রনকে যথেষ্ট পরিমাণ বিকর্ষণ করবে এখানে স্থাপন করার জন্য, যে কারণে আমি এখানে তাকে জোরপূর্বক স্থাপন করতে হলে তাকে যথেষ্ট পরিমাণ শক্তি দিতে হবে, এবং এই কারণে কেবলমাত্র প্রথম ইলেকট্রন আসক্তি ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইলেকট্রন আসক্তিগুলো সাধারণত ঋণাত্মক হয়ে থাকে।